আচ্ছা, তোমরা কি স্লাইডটা পাইছো? জি স্যার। জি যে স্যার। স্লাইডটা দেওয়া হয়েছিল জি স্যার। জি স্যার। দেখছো একটু? এই যে আমরা স্যার স্লাইড স্যার ওটা তো ছিল পিডিএফ মেবি পিডিএফ, স্যার। ওই তো মানে স্লাইডের জি পিডিএফ স্যার। করা আর কি। আচ্ছা। ঠিক আছে, তো এটা আমাদের আজকের আলোচনার বিষয় হলো জেড, the Z transform জেড ট্রান্সফর্ম। and in application to the analysis of linear LTI systems। এটা হলো তোমার ওই যে ইয়ার বইয়ের চ্যাপ্টার 3, মানে আমাদের যে ডিএসপি এর বইটা আছে না, জি স্যার। জি স্যার। ডিএসপি এর বইয়ের চ্যাপ্টার 3 তে এটা আছে। চ্যাপ্টার 3 তো আর কি দেখি, হ্যাঁ চ্যাপ্টার 3 তে, সম্পূর্ণটাই চ্যাপ্টার 3 থেকে আলোচনা করা হবে। তো এই পিডিএফ, মানে এটা স্লাইডের পিডিএফ করা আর কি। তো এই পিডিএফটাতে মানে সিকোয়েন্স বাই সিকোয়েন্স সবকিছু সুন্দরভাবে আলোচনা করা আছে আর কি। তো এখানে দেখো আমরা জেড ট্রান্সফর্ম, ফার্স্ট আমাদের যেটা আলোচনা, ডিরেক্ট জেড ট্রান্সফর্ম। জেড ট্রান্সফর্ম অফ এক্স অফ এন, একটা ফাংশন, একটা ডিসক্রিট ফাংশন যদি এক্স অফ এন হয়, তাহলে এটা জেড ট্রান্সফর্মের ডেফিনেশনটা হবে ক্যাপিটাল এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। এটা হলো তোমার জেড ট্রান্সফর্মের যে ডেফিনেশন, যেখানে এই যে জেডটা হলো একটা কমপ্লেক্স ভেরিয়েবল। তো এটাই হলো আমাদের জেড ট্রান্সফর্মের আলোচনা, মানে ডেফিনেশন আর কি। তো এখন এটা একেবারে তোমাদের বইয়ের 3.3.1 এ 3.3.1 এ এটা এই ডেফিনেশনটা দেওয়া আছে এবং এই বিষয়ে বলা আছে আর কি। তাহলে আমরা যে কোনো একটা ডিসক্রিট ফাংশন যদি এক্স অফ এন হয়, সেটা জেড ট্রান্সফর্মকে ডিফাইন করতে পারি ক্যাপিটাল এক্স অফ জেড ইকুয়াল টু সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স অফ এন ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস এন। এবং এইটা একটা পাওয়ার সিরিজ, এটা একটা মাথায় রেখো, এটা একটা পাওয়ার সিরিজ যেখানে জেডটা হলো একটা কমপ্লেক্স ভেরিয়েবল। এখন আমরা একটু ফর কনভিনিয়েন্স, সুবিধার্থে আমরা লিখতে পারি এই যে ক্যাপিটাল এক্স অফ জেড ইকুয়াল টু ক্যাপিটাল জেড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স অফ এন। তার মানে এই এটাতে বোঝাচ্ছে হলো যে এই ক্যাপিটাল জেড দিয়ে বোঝা যাচ্ছে হলো এই এক্স অফ এন কে তোমার হলো জেড ট্রান্সফর্ম করলে যেটা আসে সেটা। অর্থাৎ আমরা এটাকে একটু সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারি এক্স অফ এন এরোর উপরে স্মল জেড করলে ক্যাপিটাল এক্স অফ জেড, অর্থাৎ এক্স অফ এন কে জেড ট্রান্সফর্ম করলে তুমি পাবা হলো ক্যাপিটাল এক্স অফ জেড। আমরা যেরকম ডিএফটি এর ক্ষেত্রে দেখছি এক্স অফ এন একটা ফাংশন, সেটাকে তুমি ডিএফটি করো তাহলে একটা ক্যাপিটাল এক্স অফ এফ আসবে। তো ওই রকম আর কি এখানে ফাংশনটা দেওয়া আছে। তো এখন যেহেতু এখান থেকে দেখো যে এখানে যে ডেফিনেশন আছে, ডেফিনেশনের সামনে মানে লিমিটটা হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তার মানে এই জেড ট্রান্সফর্মটা হলো একটা ইনফাইনাইট পাওয়ার সিরিজ, অর্থাৎ এটার লিমিটটা ইনফিনিটি পর্যন্ত, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা ইনফাইনাইট পাওয়ার সিরিজ। তাহলে এটা কতটুকু পর্যন্ত এক্সিস্ট করবে এই জেড ট্রান্সফর্মটা, যে ইট এক্সিস্ট অনলি ফর দোজ ভ্যালুজ অফ জেড ফর হুইচ দিস সিরিজ কনভার্জেস। অর্থাৎ জেড এর সেই ভ্যালুগুলোর জন্যই এটা এক্সিস্ট করবে যে ভ্যালুগুলোর জন্য এই সিরিজটা কনভার্জ করে, যেটাকে বলা হয় রিজন অফ কনভার্জেন্স। এই রিজন অফ কনভার্জেন্সের ডেফিনেশনটা কি দেওয়া হচ্ছে, দ্য রিজন অফ কনভার্জেন্স অফ এক্স অফ জেড, অর্থাৎ একটা জেড ফাংশনের জেড ট্রান্সফর্মের রিজন অফ কনভার্জেন্স বলতে বোঝায় সেট অফ অল ভ্যালুস অফ জেড ফর হুইচ ক্যাপিটাল এক্স অফ জেড অ্যাটেইনস এ ফাইনাইট ভ্যালু। অর্থাৎ জেড এর যে ভ্যালুগুলোর জন্য এই ক্যাপিটাল এক্স অফ জেডটা ফাইনাইট ভ্যালু থাকে, সেটা সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে বা সেই রিজনটাকে বলা হচ্ছে, সেই জেড এর সেই রিজনটাকে বলা হচ্ছে রিজন অফ কনভার্জেন্স। এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন যে কোনো একটা ফাংশনের জেড ট্রান্সফর্ম করবো, সাথে সাথে বলে দিব, সাথে সাথে এটাও বলে দিতে হবে যে এই ফাংশন এই জেড এই এক্স অফ জেড এর কতটুকু রিজন অফ কনভার্জেন্স আছে। দ্যাট মিন্স জেড এর কোন ভ্যালুগুলোর জন্য এই ক্যাপিটাল এক্স অফ জেডটা ভ্যালুটা ফাইনাইট হবে, আর যে ভ্যালুগুলোর জন্য জেড এর যে ভ্যালুগুলোর জন্য ক্যাপিটাল এক্স অফ জেড এর ভ্যালুটা ইনফাইনাইট হবে,
সেই ভ্যালুগুলো হলো রিজন অফ কনভারজেন্সের বাইরে থাকবে, অর্থাৎ সেটা বাদ। আর যে ভ্যালুগুলোর জন্য ক্যাপিটাল এক্স অফ জেড এর ভ্যালু ফাইনাইট হবে সেগুলোই হলো রিজন অফ কনভারজেন্স। তো এই কথাটাই বলা হচ্ছে যে যে কোনো সময় আমরা জেড ট্রান্সফর্ম করলে অবশ্যই এই রিজন অফ কনভারজেন্স বলে দেব। কারণ দেখা যাবে যে দুইটা ভিন্ন ভিন্ন ফাংশনের জেড ট্রান্সফর্ম তোমার সেম হয়ে গেছে, হ্যাঁ সেম হবে। দেখা যায় এরকম এক্সাম্পল আমরা দেখতে পাবো যে ফাংশন দুটো ভিন্ন কিন্তু জেড ট্রান্সফর্ম একই আসছে, তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে একই উত্তর হয়ে একই অ্যান্সার হচ্ছে। তো আমরা যদি রিজন অফ কনভারজেন্সের দিয়ে দিই তাহলে দেখবো যে না, রিজন অফ কনভারজেন্সে এই এরিয়াটা দুটার ভিন্ন ভিন্ন হচ্ছে। তো এই জন্য আমাদের এই রিজন অফ জেড ট্রান্সফর্মের ক্ষেত্রে অবশ্যই রিজন অফ কনভারজেন্সটা ইন্ডিকেট করে দিতে হবে। যখনই একটা প্রবলেম সলভ করতে হবে, প্রবলেম সলভ করে সেই প্রবলেমের জেড ট্রান্সফর্ম বের করার সাথে সাথে এটা কতটুকু রিজন অফ কনভারজেন্স আছে সেটুকু বলে দিতে হবে। তো এখানে আমাদের বলা হচ্ছে ROC of a finite duration signal is entire z plane except possibly points x equal to 0 and অথবা or z equal to 0 and অথবা or z equal to infinity। তার মানে যে কোনো ফাইনাইট ডিউরেশন, মনে করো একটা সিগন্যালের ডিউরেশন যদি, অর্থাৎ এই যে x of n, এই x of n এর যদি ভ্যালুটা ফাইনাইট হয়, দ্যাট মিন্স মনে করো পাঁচটা ভ্যালু 1 2 3 4 5 এরকম ফাইনাইট ডিউরেশনের ভ্যালু যদি হয় তাহলে এর মানে রিজন অফ কনভারজেন্সটা হবে ইন্টায়ার জেড প্লেনে। তার মানে সকল ভ্যালু ওই পাঁচটা ভ্যালুর জন্য অবশ্যই মানে জেড ট্রান্সফর্ম করা যাবে, মানে রিজন অফ কনভারজেন্স হবে। শুধুমাত্র কি হবে, দেখা যাবে যে কোনো ক্ষেত্রে জেড ইকুয়াল টু 0 এর জন্য এটা বাদ, অথবা জেড ইকুয়াল টু ইনফিনিটির জন্য বাদ, অর্থাৎ ইন্টায়ার জেড প্লেনেই হবে শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 অথবা জেড ইকুয়াল টু ইনফিনিটি, যে কোনো একটার জন্য এটা রিজন অফ কনভারজেন্সের বাইরে থাকবে। এটা আমরা পরে এক্সাম্পল দেখবো আর কি। তো এতটুকু হলো আমাদের জেড ট্রান্সফর্মের বেসিক, অর্থাৎ আমরা বলতেছি যে কোনো একটা ফাংশন এক্স অফ এন সেটাকে যদি তুমি একটা পাওয়ার সিরিজ আকারে লেখো, যে এটার লিমিটটা হলো -ইনফিনিটি থেকে ইনফিনিটি এবং এটার ইকুয়েশনটা হলো এক্স অফ এন জেড টু দি পাওয়ার -n, এটাকে বলা হচ্ছে এই এক্স অফ এন এর জেড ট্রান্সফর্ম। এবং এখানে জেডটা হলো একটা কমপ্লেক্স ভেরিয়েবল। এবং ফর কনভিনিয়েন্স, সুবিধার্থে, হ্যাঁ এটার সুবিধার্থে আমরা লিখতেছি যে এক্স অফ জেড কে আমরা জেড সেকেন্ড ব্র্যাকেট এক্স অফ এন আকারে লিখতে পারি, এবং স্মল এক্স অফ এন কে জেড ট্রান্সফর্ম করলে এক্স অফ জেড, অর্থাৎ এখানে পুরো একটা জেড দিলাম। আর এরপর একটা টার্ম আছে রিজন অফ কনভারজেন্স, যেটা আমাদের অবশ্যই জেড ট্রান্সফর্ম, কোনো একটা ফাংশনের জেড ট্রান্সফর্ম বের করার পরে আমাকে রিজন অফ কনভারজেন্স অবশ্যই এতে তোমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে। তাহলে আমরা এরপরে এক্সাম্পল দেখি। এই যে এক্সাম্পল গুলো আছে, এখানে কয়েকটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পল গুলো হলো তোমাদের বইয়ের ওই এক্সাম্পল 3.1.1, এই এক্সাম্পল 3.1.1 এ এখানে এ থেকে জি পর্যন্ত পাঁচটা, এ থেকে জি পর্যন্ত মোটামুটি সাতটা এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো এখানে সলিউশন সহ এখানে করে দেওয়া আছে। তো দেখো যে একটা ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, মনে করো স্মল এক্স অফ এন ইকুয়াল টু 1 2 3 1 2 5 7 0 1, অর্থাৎ এখানে ছয়টা ভ্যালু দেওয়া আছে। তাহলে এইটা হলো কত, 1 পয়েন্টটা হলো কত, ফর n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 এর জন্য ভ্যালু কত 1, n ইকুয়াল টু 1 এর জন্য 2, n ইকুয়াল টু 3 এর জন্য 5, n ইকুয়াল টু 1 এর জন্য 2, n ইকুয়াল টু 2 এর জন্য 5, n ইকুয়াল টু 3 এর জন্য 7, n ইকুয়াল টু 4 এর জন্য 0 আর n ইকুয়াল টু 5 এর জন্য 1। তাই তো আমরা তো এর আগে শিখছি যখন ডিএফটি করছি যে এই যে অ্যারো চিহ্নটা যেটাতে ইন্ডিকেট করা থাকে সেটা হলো 0 পয়েন্ট। এটা তো আমরা ডিএফটি করার সময় শিখছো আর কি। তার মানে এই পয়েন্টটা হলো 0 পয়েন্ট, তাই না? তাহলে এইটা হলো, এখানে হলো n এর ভ্যালুটা হলো 0, ফর n ইকুয়াল টু 0 এই x অফ n এর ভ্যালু কত 1, তার মানে x অফ 0 এর ভ্যালু 1, x অফ 1 এর ভ্যালু 2, এভাবে x অফ 5 এর ভ্যালু হলো 1। তাহলে এটা যদি তুমি ওই ইকুয়েশনে বসাই দাও, এই ইকুয়েশনে আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোন আছে অন স্যার, এই অন করে রাখছো কি? অন করে অফ করো, তোমার মাইক্রোফোন অফ করলে ভালো হয়। যার মাইক্রোফোন অন অফ করে দাও। তাহলে এখানে খেয়াল করো যে আমরা যে ইকুয়েশনটা এই যে এখানে দেখে আসছি উপরের স্লাইডে, এই যে ইকুয়েশনটাই n ইকুয়াল টু -ইনফিনিটি থেকে ইনফিনিটি,
এখানে তাহলে আমাদের ওই ফার্স্ট এক্সাম্পলের জন্য লিমিটটা হলো n ইকুয়াল টু 0 থেকে, তাহলে লোয়ার লিমিট হবে তোমার n ইকুয়াল টু এই যে উপরের যে ফাংশন, এখানে লোয়ার লিমিট হবে n ইকুয়াল টু 0, এর উপরে হবে 5, আর এখানে তাহলে n ইকুয়াল টু 0 থেকে 5 সামেশনের যে লিমিট, সেই লিমিটটা যদি বসাও তাহলে প্রথম ভ্যালু কত হবে? প্রথম ভ্যালু হলো এখানে আছে হলো যে ফাংশনটা, সেটা x অফ n, তার মানে n ইকুয়াল টু 0 এর জন্য x অফ 0, আর এখানে z টু দি পাওয়ার n এর ভ্যালু 0 বসে, তাহলে z টু দি পাওয়ার 0, তাহলে x অফ 0 এর ভ্যালু কত আসতেছে? x অফ 0 এর ভ্যালু আসতেছে কত? 1, আর z টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে 1 ইনটু 1 এ প্রথমে 1 আসবে, তারপরে যখন n ইকুয়াল টু 1 হবে, n ইকুয়াল টু 1 হলে এটা হয়ে যাবে কত? এই তোমার n ইকুয়াল টু 1 হলে এটা হবে কত? x অফ 1, আর এখানে হবে z টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 1 হলে এখানে x অফ 1 এর ভ্যালু কত? 2, তাহলে 2 z টু দি পাওয়ার মাইনাস 1, এর পরেরটা হবে কত? x অফ 2, তাহলে x অফ 2 এর ভ্যালু কত? 5 z টু দি পাওয়ার মাইনাস 2, এরপরে হবে এটা x অফ 3 ভ্যালু কত? 7 z টু দি মাইনাস 3 প্লাস এটা তো 0, মানে এটা দিয়ে তুমি যদি গুণ করো z টু দি পাওয়ার মাইনাস 4 কেন আসবে না? কারণ এটা তো 0 আছে, 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে, এটা বাদ, আর এখানে আছে কত? 1, তাহলে 1 ইনটু z টু দি পাওয়ার মাইনাস 5। বুঝতে পারছো তো? একেবারে সিম্পল, জাস্ট ওই ইকুয়েশনে তোমার ভ্যালুগুলো যদি বসাই দাও তাহলে তুমি এটা অ্যান্সার পেয়ে যাবে। এখন আমরা বলতেছি যে আমরা বলছিলাম যে যে কোনো ফাংশনের z ট্রান্সফর্ম বের করলে তার ROC-টা বলে দিতে হবে, রিজন অফ কনভার্জেন্স কতটুকু। এখানে রিজন অফ কনভার্জেন্স হলো এন্টায়ার z প্লেন এক্সেপ্ট z ইকুয়াল টু 0। কেন এটা কেউ কি বলতে পারবা? স্যার ওই যে স্যার মানে আমরা তো স্যার শূন্য আর হচ্ছে স্যার ওই যে ইনফাইনাইট মানে নাম্বার বাদ আমার হচ্ছে যে না, শূন্য আর ইনফাইনাইট না, ইনফাইনাইট নাম্বার, স্যার শূন্য আর হচ্ছে হ্যাঁ শূন্য হলো সমস্যা নেই, ইনফাইনাইট নাম্বারটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো ইনফাইনাইট নাম্বার এখানে কত? z ইনভার্স আছে, তার মানে কত? 1/z, তাহলে 1/z যদি 1/z এ যদি তুমি z এর ভ্যালু বসাও 0 বসাও, z ইকুয়াল টু 0 বসাও, তাহলে কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে না এই ভ্যালুটা? বুঝতে পারছো কি? এই z ইনভার্স মানে কত? 1/z, তাহলে 1/z এ 1/z, তাহলে 1/z এখানে z ইকুয়াল টু যদি তুমি 0 বসাও তাহলে এই x অফ z এর ভ্যালু কত? ইনফাইনাইট হয়ে যাবে না? স্যার সামথিং প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি হয়ে যাবে। তা আমরা তো বলছি যে ROC হলো সেই ভ্যালুগুলো যে ভ্যালুর জন্য এই x অফ z এর ভ্যালু ইনফাইনাইট হবে না। ইনফাইনাইট যে ভ্যালুর জন্য ইনফাইনাইট হয়ে যাবে সেটা ROC-র বাইরে থাকবে। এজন্য বলা হচ্ছে যে এই ফাংশনটার ROC-টা হলো পুরো z প্লেনে আছে, শুধুমাত্র z ইকুয়াল টু 0 তে নাই। বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, ঠিক সিমিলারলি তুমি যদি পরেরটা দেখো, x অফ n ইকুয়াল টু 1 2 5 7, একই ফাংশন, কিন্তু এখানে n ইকুয়াল টু 0 এর ভ্যালু কোনটা? মানে x অফ 0 এর ভ্যালু কত? 5। তাহলে এই 5 এ আসলে তোমার 5 থেকে শুরু হবে, তাহলে 5 এর ডান পাশে যে সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য সেগুলো প্লাসের মান হচ্ছে, আর এইগুলো হবে কত? 5 এর ডানে 7 এই যে ভ্যালুটা, এটা কত? x অফ 1 এর ভ্যালু, তাই না? মানে 1 ওটা হচ্ছে x অফ 1 x অফ 1 তার মানে বামের গুলো হচ্ছে -1, z মাইনাস 1, তারপর এরপরটা 0 হয়ে যাবে, তারপরটা হলো কত? x অফ 3, তার মানে এখানে z টু দি পাওয়ার -3। ঠিক আছে, এটা যাবে ডান দিকে। আর তুমি বামে যদি আসো তাহলে এটা কত? x অফ -1 বা n ইকুয়াল টু -1, তাই না? n ইকুয়াল টু যদি -1 হয় তাহলে এই যে সিরিজটাই আছে প্লাস হয়ে যাবে z টু দি পাওয়ার -n, তাহলে n ইকুয়াল টু যদি -1 হয় তাহলে z টু দি পাওয়ার কত? +1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে কত? 2z। ঠিক আছে, জাস্ট এই 2 x অফ -1 এর ভ্যালু হলো 2, আর z, আর এরপরে আসছে কত? x, এই ভ্যালুটা খুঁজে জন্য n ইকুয়াল টু -2 এর জন্য, তাহলে এটা কত? z ইনভার্স z স্কয়ার, আর এখানে 1 দিয়ে গুণ করলে তো z স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এইটার ক্ষেত্রে তোমার হলো কি হবে? এইটার ক্ষেত্রে ROC হবে কি পুরো z প্লেনে, এক্সেপ্ট কোথায়? z ইকুয়াল টু 0 এন্ড z ইকুয়াল টু ইনফিনিটি। z ইকুয়াল টু 0 কিসের জন্য? z ইকুয়াল টু 0 হলো এই যে z ইনভার্স আছে, এই z ইনভার্সের এখানে তুমি যদি z ইনভার্স মানে কত? 1/z যদি তুমি 0 বসাও তাহলে এটা 1 বাই মানে এটা ইনফিনিটি হয়ে যাবে। এই তাহলে z ইকুয়াল টু 0 এর জন্য এই সিরিজটা ইনফিনিটি হয়ে যাবে, আবার z ইকুয়াল টু ইনফিনিটির জন্য
অর্থাৎ এই পাশে কি আছে, শুধু জেড আছে। শুধু জেড মানে কত, শুধু জেড এখানে ইনফিনিটি যদি বসাও তাহলে ইনফিনিটির সাথে যা কিছু যোগ করে না কোন ফাংশনটা কি হয়ে যাবে, জি স্যার ওইটা ইনফাইনাইট হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আগের এক্সাম্পলে শুধুমাত্র জেড ইকুয়াল টু 0 এর জন্য হলো আরওসিটা বাদ, মানে পুরো প্লেনের জন্য আরওসি আছে, কারণ স্যার ওখানে হচ্ছে যে শুধু জেড আকারে আর কি ছিল না স্যার, এখানে হলো কি জেড ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু ইনফাইনাইট দুটার জন্য। ঠিক আছে তো, বুঝতে পারছো? জি স্যার। এই হলো এটা হলো বিষয়। তারপরে পরের ফাংশনটা দেখো x অফ n ইকুয়াল টু ডেল্টা, তার মানে এটা হলো একটা ইউনিট ইম্পালস ফাংশন, তাই না? ইউনিট ইম্পালস ফাংশনের ডেফিনেশনটা কি ছিল, যে যখন n ইকুয়াল টু 0 এর ভ্যালু হবে তখন হবে 1 আর বাকি সব জায়গায় কত হবে, 0 হবে, তাই না? 0। জি স্যার। মনে আছে তোমাদের ইউনিট ইম্পালস ফাংশনের ডেফিনেশনটা কি ছিল, যে n ইকুয়াল টু 0 এর জন্য এই ডেল্টা n এর ভ্যালু হবে 1, বাকি সব কিছুর জন্য কত থাকবে, 0 থাকবে। তার মানে তোমার ইন্টায়ার এইখানকার আরওসিটা হবে ইন্টায়ার জেড প্লেনে। ঠিক আছে, এটা কি হবে, ইন্টায়ার জেড প্লেনে হবে। কেন? কারণ তুমি এখানে যে ভ্যালুই বসাও না কেন ইনফাইনাইট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটার এক্স অফ জেড এর ভ্যালুই তো 1, তাই না? তার মানে এখানে তো জেড এর আর ভ্যালু কোনো ভ্যালুর জন্যই তোমার এটা ইনফাইনাইট বা মানে ইনফাইনাইট হওয়ার কোনো চান্স নেই। এজন্য এটা এখানে হলো ইন্টায়ার জেড প্লেনে তোমার এটার আরওসিটা থাকবে। ঠিক সিমিলারলি এরপর আছে x অফ n ইকুয়াল টু ডেল্টা n মাইনাস কে, যেখানে কে এর মান 0 থেকে বেশি। তো এই ভ্যালুটার ভ্যালু কোথায়, যে এই ফাংশনটা মানে কি, এই ফাংশনটা মানে n ইকুয়াল টু k তে, হ্যাঁ n ইকুয়াল টু k তে এটার ভ্যালু হলো কত, 1, ডেল্টা n মাইনাস কে, আর বাকি সব জায়গায় হলো 0। তার মানে আমরা বলতে পারি যে এটা তোমার n ফর n ইকুয়াল টু k, তাহলে n ইকুয়াল টু k দিলে তোমার ওই ইকুয়েশন কি আসবে, z ইকুয়াল টু z টু দি পাওয়ার মাইনাস k। আর যেহেতু x অফ n এর ভ্যালু কত হবে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে এটার সাথে 1 ই হয়, তার মানে 1 ইনটু z টু দি মাইনাস k, z টু দি মাইনাস k আসবে। এক্ষেত্রেও ইন্টায়ার z প্লেন এক্সেপ্ট z টু দি পাওয়ার z ইকুয়াল টু 0, ওই একই কথা। মানে যেহেতু এখানে k ইনভার্স, তার মানে 1 বাই z টু দি পাওয়ার k না, 1 বাই z টু দি পাওয়ার k, তাহলে মানে যদি x এর ভ্যালু তুমি যদি z এর ভ্যালু 0 বসাও তাহলে এইটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সিমিলারলি এর পরে আছে ডেল্টা n প্লাস k, এটার ক্ষেত্রে কি হবে, ওই যে n ইকুয়াল টু মাইনাস k তে হলো মাইনাস k তে হচ্ছে 1 হবে, এটার ভ্যালু 1 হবে। তার মানে এটা z এখানে প্লাস কে আছে, এটা প্লাস, এটা মাইনাস কে আছে, এটা প্লাস কে হয়ে যাবে। আর হলো এখানে যেহেতু z টু দি পাওয়ার k, তার মানে এখানে আরওসিটা কোথায় হবে, পুরো z প্লেন এক্সেপ্ট z ইকুয়াল টু ইনফাইনাইট, কারণ এখানে যদি ইনফাইনাইট বসাও তাহলে এই x অফ z এর ভ্যালু ইনফাইনাইট হবে। ঠিক আছে তো, এই হলো মোটামুটি কয়েকটা एग्जांपल। তোমরা এইগুলো एग्जांपल গুলো এখান থেকে করবা, এগুলো দেখা গেল যে ওই 2 মার্কের একটাই 2 মার্ক হিসেবে আসতে পারে আর কি। তো দেখা গেল 4-5টা একসাথে দিয়ে 7-8 মার্ক কি 10 মার্ক দেওয়া হবে। তো এইগুলো করো আর কি एग्जांपल গুলো, এটা একটা বিষয় আছে। এখন আমাদের এর পরবর্তী যেটা আলোচনা সেটা হলো একটা ফাংশন দেওয়া আছে যেটা রিজন অফ কনভারজেন্স বের করতে হবে। আচ্ছা আমি এই ফাংশনটাতে আমরা একটু পরে আসি, এই एग्जांपलটাতে পরে আসি। আমরা এর আগে হলো আমরা একটা ইনফাইনাইট, আমরা তো এর আগে যতগুলো एग्जांपल দেখলাম এটা হলো একটা ফাইনাইট সিরিজের জন্য তোমার জেড ট্রান্সফর্ম এবং এটার আরওসি। আমরা বললাম যে ফাইনাইট সিরিজের ক্ষেত্রে তোমার হলো ইন্টায়ার জেড প্লেনেই এই আরওসি থাকবে এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0 এবং জেড ইকুয়াল টু ইনফাইনাইট, এটার ক্ষেত্রে শুধু বাদ যাবে। তা মানে ইনফাইনাইটের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের একটা আলোচনা আছে, তোমার আরেকটা পিডিএফ আছে, এটা আমি একটু দেখাই, এটা তো তোমাদের শেয়ার করতে হবে না। আচ্ছা এই স্ক্রিনটা কি তোমরা দেখতে পারতেছো শুভ? ওই আগেরটা আমরা জি স্যার আগেরটাই আছে স্যার, আগেরটা দেখতে পারতেছো তাই না? তার মানে আমাকে আরেকটা দেখাইতে হবে, আরেকটাই যায় ওখানে একটা আলোচনাটা ভালো করে করা আছে আর কি। সেক্ষেত্রে নিউ শেয়ার চলে যায়, এখনকার নতুন একটা আসছে এখানে আছে যে রিজন অফ কনভারজেন্স। আচ্ছা এইটা আমি একটু দিয়ে দিব, এইটা একটু মানে আলোচনা করা আছে যে রিজন অফ কনভারজেন্স, জেড ট্রান্সফর্মের রিজন অফ কনভারজেন্সটা কিসের ক্ষেত্রে হবে। এখানে প্রথমে তো তোমার যে কথাগুলো আমরা বলছি সেটাই আছে আর কি, ডেফিনেশন।
তারপরে যে কতটুকুতে রিজন অফ কনভার্জেন্স হবে, যেখানে ইনফাইনাইট থেকে কম ভ্যালু সেগুলো হলো রিজন অফ কনভার্জেন্স হবে আর কি, এটাও বলা আছে। তো এখানে প্রথমে হলো ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে বলা আছে। ফাইনাইট ডিউরেশন তো আমরা বললাম যে কেন ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে হবে, কতটুকু হবে ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে, পুরোটুকুতে শুধুমাত্র z = 0 এবং z = ইনফাইনাইট বাদে। আমরা আমাদের আলোচনার বিষয় হলো ইনফাইনাইট, যদি ডিউরেশনটা ইনফাইনাইট হয় সেক্ষেত্রে। তো আমরা ধরলাম যে এই যে এইখানে প্রপার্টিসটা আলোচনা করা আছে হলো তোমার next properties is applied to infinite duration sequence। তো এখানে ইনফাইনাইট ডিউরেশন সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা বলছি যে z ট্রান্সফর্ম কনভার্জ হবে কখন, যখন ক্যাপিটাল x অফ z এর ভ্যালু এই ইনফাইনাইটের থেকে কম থাকবে, ততটুকুর জন্য হলো z ট্রান্সফর্মটা কনভার্জ হবে। তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল x অফ z ইকুয়াল টু সামেশন অফ -ইনফিনিটি থেকে ইনফিনিটি x অফ n z টু -n। এটা যদি মডুলাস নাও তাহলে এই মডুলাসটা অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল হবে সামেশন অফ n ইকুয়াল টু -ইনফিনিটি থেকে ইনফাইনাইট x অফ n z টু দি পাওয়ার -n, অর্থাৎ এই ফাংশনটা এই অংশটুকুর মডুলাস নিতে হবে আর কি। তারপরে এটা ইকুয়াল টু আবার কি, এদের আবার ইন্ডিভিজুয়াল, অর্থাৎ x অফ n এর মডুলাস z টু দি পাওয়ার z এর টু দি পাওয়ার -n এর মডুলাস। এখন আমরা একটা কাজ করি, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে দুইটা টার্মে ভাগ করি, এই ইনফাইনাইট সামটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হলো পজিটিভ টাইম আর একটা হলো নেগেটিভ। এই x অফ z এর যে ইকুয়েশন আছে এখানে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তো একটাকে ধরলাম পজিটিভ টাইমের রেসপেক্টে আর একটা হলো নেগেটিভ টাইম, অর্থাৎ -ইনফিনিটি থেকে একটা হবে -1 আর একটা হবে 0 থেকে 1 আর কি। তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ পোর্শন কতটুকু, এই যে নেগেটিভ পোর্শন n অফ z, এটাকে বলা হচ্ছে -ইনফিনিটি থেকে -1 আর এটুকু থাকলো। আর হলো তোমার এখানে পজিটিভ z যেটা সেটা হলো 0 থেকে ইনফিনিটি, এই হলো p অফ z। তাহলে ইন অর্ডার ফর x অফ z টু বি ফাইনাইট x অফ n মাস্ট বি বাউন্ডেড, লেট আস সেট ধরলাম একটা x অফ n ইকুয়াল টু c1 r1 টু দি পাওয়ার n, অর্থাৎ একটা আমি ফাংশন ধরে নিচ্ছি x অফ n ইকুয়াল টু c1 r1 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু লেস দ্যান 0, মানে এটা হলো তোমার নেগেটিভের ক্ষেত্রে। আর পজিটিভের ক্ষেত্রে হলো x অফ n ইকুয়াল লেস দ্যান c2 r2 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালুটা হলো 0 এবং যেখানে nটা হলো গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। আচ্ছা, এখন যদি x অফ n টা একটা পজিটিভ সিকোয়েন্স হয়, মানে রাইট সাইডের সিকোয়েন্স হয়, দেন ROC extends outward from the outermost pole in x of z. A right sided sequence is the sequence where x of n equal to 0 এবং n এর ভ্যালুটা ইনফিনিটি থেকে কম। এখন পজিটিভ, আমরা একটা পজিটিভ সিকোয়েন্স চিন্তা করতেছি, পজিটিভ সিকোয়েন্সটা হলো পজিটিভ সিকোয়েন্সটাকে বলা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স, দ্যাট মিন্স 0 এর ডান পাশে আছে, মানে একটা সংখ্যা রেখার ডান দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে পজিটিভ রাইট সাইডেড সিকোয়েন্স, আর যেটা 0 এর বাম দিকে যে ফাংশনটা আছে সেটাকে বলা হবে নেগেটিভ সাইডেড মানে লেফট সাইডেড সিকোয়েন্স। তাহলে রাইট সাইডেড সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এই যে ফাংশনটা সেটা হবে কি পজিটিভ, তাহলে p অফ z লেস দ্যান অর ইকুয়াল, এখানে তুমি x অফ n এর যদি ভ্যালু বসাও, এটা ধরেছিলাম c2 r2 টু দি পাওয়ার n z অফ n। এখন এরপর আসতেছে c2 সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি r2 বাই z টু দি পাওয়ার n, মানে এই যে z টু দি পাওয়ার -n, এটাকে কি লেখা যায় z টু দি পাওয়ার n, আর এটা আছে r2 টু দি পাওয়ার n, এবার এটা ব্র্যাকেটে r2 বাই z টু দি পাওয়ার n, ঠিক আছে না? এখন জি স্যার, এখন তো ঠিক আছে তাই না? এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে thus in order for this sum to converge, এই ফাংশনটা কনভার্জ হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই z এর ভ্যালু অবশ্যই r2 থেকে কি করতে হবে, বড় হতে হবে। কারণ r2 থেকে বড় হলে কি হবে, তোমার এটা একটা কি আসবে, ভগ্নাংশ আসবে, জি স্যার, মানে স্যার শূন্য আসবে না, এটা ফ্র্যাকশন আসবে। এইটা যদি ফ্র্যাকশন আসে তাহলে তোমার সুবিধাটা কি, এটা ধরো সাপোজ হাফ, তাহলে 1/2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার এখানে কি n এর ভ্যালু যদি তুমি যখন ইনফিনিটি বসাবো 2 টু দি পাওয়ার ইনফিনিটি হবে, তাই না? বুঝতে পারছো কি 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি 1/ইনফিনিটি মানে 0 হয়ে যাবে, এটা কতটুকু বুঝতে পারছো কি জন্য z এর ভ্যালু r2 থেকে বেশি হবে, মানে যদি z এর ভ্যালু r2 থেকে বেশি হয় তার মানে কি এই r2 বাই z এটা একটা ফ্র্যাকশন আসবে, এটা অলওয়েজ একটা ফ্র্যাকশন আসবে, তাই না? আর z এর ভ্যালু যদি r2 থেকে ছোট হয় তাহলে তো তোমার সব সময় ওইভাবে ফ্র্যাকশন ভ্যালু আসবে না। তো এই একটা বিষয় পয়েন্ট সামথিং আসবে, তো যাই হোক আর কি, এই মোটামুটি ব্যাপার। এই ক্ষেত্রে
যে তোমার রাইট সাইডের সিকোয়েন্স হলে সেক্ষেত্রে তোমার হলো R2 বাই জেড, রাইট সাইডের সিকোয়েন্সের ক্ষেত্রে এই জেড এর ভ্যালুটা অবশ্যই R2 থেকে বেশি হতে হবে, তাহলে এখানে 1/∞ আসবে না, 1/∞ আসলে 0 আসবে না, ঠিক আছে? তো এই জন্য বেশি হতে হবে, কারণ R2 ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে এই 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 যে ফাংশন সামেশনটা আছে, সামেশনের ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? তো আচ্ছা, এই একটা বিষয়। তাহলে ঠিক সিমিলারলি যখন আমরা লেফট সাইডের সিকোয়েন্সের ক্ষেত্রে আসবো, তো এখানে দেখো এখানে বলা আছে যে এই যে রাইট সাইডের সিকোয়েন্স এই ক্ষেত্রে হলো এই যে একটা জেড প্লেন, এই জেড প্লেনের R2 রেডিয়াসের একটা অংশ নিতে হবে যেটার বাইরে R2 থেকে বেশি, যে রিজনাল কনভার্জেন্স হবে কি R2 থেকে বাইরের অংশের জন্য। আর আমরা একটা লেফট সাইডের সিকোয়েন্স নিব, সেক্ষেত্রে তোমার এই যে C1 মাইনাস ইনফিনিটি থেকে -1 R1 টু দি পাওয়ার n z টু দি পাওয়ার -n, এখন তোমার n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে -1, এই ক্ষেত্রে R1 বাই জেড টু দি পাওয়ার n। এখন কথা হলো এই লিমিটটাকে যদি তুমি চেঞ্জ করো, লিমিটটাকে চেঞ্জ বলতে কি, যদি তুমি এটাকে n k ইকুয়াল টু, এখানে k দিয়ে রিপ্লেস করা হয়েছে, k ইকুয়াল টু -n ধরো, তাহলে দেখো এটা কিন্তু কি হয়ে যাবে, এইটা তখন এই লিমিটটা কত, এই লিমিটটাকে আমরা যদি k ইকুয়াল টু -n ধরি, তাহলে এই n ইকুয়াল টু ∞ থেকে -1 এটাকে আমরা ঘুরায় লিখতে পারি k ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবং এখানকার যে ভগ্নাংশ ইয়েটা ফ্র্যাকশনটা, এটাও চেঞ্জ হয়ে যাবে z বাই R1 টু দি পাওয়ার k। এখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের ক্ষেত্রে তোমার হলো কি হতে হবে, এই z এর ভ্যালু R1 থেকে কম হতে হবে, কারণ এখানে R1 বেশি হলে এই তোমার এই যে ফ্র্যাকশনের ভ্যালুটা 1/∞ আসবে, 1/∞ আসলে 0 হবে, ঠিক আছে? তো তার মানে জাস্ট উল্টা, যদি লেফট সাইডের সিকোয়েন্স হয়, অর্থাৎ এই যে এরকম হয়, এই যে দেখো 0 লেফটের দিকে ভ্যালুগুলো আছে, x অফ n এর যে ভ্যালুগুলো আছে সেটা হলো 0 লেফটের দিকে যদি হয়, তাহলে এটা হবে এই R1 এর থেকে ছোট, যেটার ভ্যালুগুলো R1 এর থেকে ছোটর জন্য, অর্থাৎ এই সার্কেলের ভিতরে থাকবে হলো রিজন অফ কনভার্জেন্স, আর ওই ক্ষেত্রে ছিল কি সার্কেলের বাইরে। তাহলে আমরা যদি একটা এই সিকোয়েন্সটা যদি একটা টু সাইডেড হয়, এখন যদি আমরা বলি যে দুই সাইডে আছে, এই যে এই রাইট সাইডেও আছে লেফট সাইডেও আছে, তাহলে এই এখানে যে অংশটুকু শুধু ইয়ে করবে মানে কমন হবে, অর্থাৎ R2 এর ক্ষেত্রে হবে কি, যখন এই রাইট সাইডের ক্ষেত্রে হবে R2 এর বাইরের অংশ, আর লেফট সাইডের ক্ষেত্রে হবে R1 এর ভিতরের অংশ, তাহলে এই R2 এর বাইরের অংশ আর R1 এর ভিতরের অংশ যতটুকু কমন পড়বে, এই কমন অংশটুকুই হলো রিজন অফ কনভার্জেন্স। এটা হচ্ছে তোমরা আগেও এই ধরনের ম্যাথ যে আয়ের ম্যাথে করছো আর কি, যতটুকু অংশ তোমার কমন থাকে এতটুকু অংশই তোমার রিজন অফ কনভার্জেন্স আছে আর কি। তো যাই হোক, এই আমাদের মোটামুটি বিষয়, তোমরা এই বিষয়টা মাথায় রাখবা যে মোটামুটি রাইট সাইডের সিকোয়েন্স যদি হয় তাহলে জেড এর ভ্যালু হবে হলো বেশি R2 থেকে, আর যদি লেফট সাইডের সিকোয়েন্স হয় তাহলে হবে R1 এর থেকে কম। স্যার আপনি স্যার আমাদের যে পিডিএফটা আর কি দিয়েছেন স্যার, সেখানে আর কি এই থিওরির ম্যাথ আছে, বাট স্যার এইটা আর কি দেওয়া নাই। না, এটা দেওয়া নাই, মানে এই থিওরির একটা মানে ওইখানেও ম্যাথ না, ঠিক ওই থিওরিটিক্যাল আলোচনা করা আছে, কিন্তু ওই থিওরিটিক্যাল আলোচনাটা একটু কঠিন, ওটা বোঝা যায় না বলে আমি এটাও দিয়ে দেব, মানে এইটা থেকে দেখে না, এটাতে ভালো বোঝা যায়। তো যাই হোক, আমরা ওই স্লাইডটাতে যাই। তো এখানে আমরা এরপরে একটু খেয়াল করো, এখানে আমাদের একটা প্রবলেম আলোচনা করা হচ্ছে। এই আলোচনার ক্ষেত্রে দেখো যে এখানে একটা ডিটারমাইন দ্য জেড ট্রান্সফর্ম অফ একটা ফাংশন x অফ n ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার n u অফ n। এই একটা ফাংশন, এটা একটা ইউনিট স্টেপ ফাংশনের সাথে একটা সংখ্যা গুণ দেওয়া আছে, আরেকটা ফাংশন দেওয়া আছে যেটা জেড ট্রান্সফর্মটা বের করতে হবে। এখন যদি তুমি এইটা জেড ট্রান্সফর্ম আকারে লেখো, এটা জেড ট্রান্সফর্ম, এটাকে জেড ট্রান্সফর্ম অফ x অফ n, এটা যদি জেড ট্রান্সফর্ম করো তাহলে এইটা আসবে হলো এই যে আমাদের ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালুটা কত, ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালুটা হলো কি ফর নেগেটিভ ভ্যালুর জন্য কত, 0 না ইউনিট স্টেপ ফাংশন, আর পজিটিভ ভ্যালুর জন্য এটার ভ্যালুটা কত হবে, 1 হবে, তাই না? এর জন্য আমাদের এখানকার লিমিটটা হবে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। আমাদের তো বেসিক যে ইকুয়েশন সেটা কত, -∞ থেকে ইনফিনিটি না? এখন -∞ থেকে -1 পর্যন্ত তো
এই ইউনিট স্টেপের ভ্যালু হলো 0, তাহলে ওই ক্যালকুলেশনটা তো বাদ দিলে সমস্যা নেই, তাই না? এখন তাহলে আমাদের শুরু করতে হবে কোথা থেকে? n = 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কারণ এখানে তোমার এই ইউনিট স্টেপ যে ভ্যালু সেটা কত? 1। তাহলে আমরা n = 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা লিমিট নিলেই এখানে হচ্ছে আর কি। তার মানে আমাদের যে এটা আসতেছে সেটা কত? ½ n z⁻n। এখন তুমি এখানে যদি লিমিটটা বসাই দাও তাহলে এইরকম একটা সিরিজ পাবো 1 প্লাস, দেখো n = 0 যদি বসাও, তাহলে n = 0 বসালে তো ½0 আর এটাও 0, তার মানে 1ই হয়, সেটার জন্য হলো 1 প্লাস যদি n = 1 বসাও তাহলে এখানে হাফ জেড ইনভার্স, তারপর 2 বসাও ½ স্কয়ার z⁻2, 3 এভাবে 3 বসাইলে ½3 z⁻3, এভাবে যদি n বসাও তাহলে ½ n z⁻n। বুঝতে পারছো তো? এখন হলো যে তোমার জাস্ট এটাকে কমন নাও, এই n টাকে কমন নাও, তাহলে কত? হাফ ইনটু z⁻n। এখন খেয়াল করো যে এই যে অংশটুকু, এই অংশটুকুর এটা কি? হাফ বাই জেড ইনভার্স মানে কত? হাফ মানে 1/z, মানে 1/2z। হ্যাঁ 1/2z। তাহলে 1/2z এর ক্ষেত্রে তাহলে এখানে রিজন অফ কনভার্জেন্স কত হবে? জেড অবশ্যই কত? হাফের থেকে কি হতে হবে? বেশি হতে হবে। এই যে আমরা যেটা থিওরি দেখলাম, ওই এটা একটা কি রাইট সাইডের সিকোয়েন্স না? এটা তো একটা রাইট সাইডের সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স। হ্যাঁ ইউনিট স্টেপ যেটা, এটা রাইট সাইডের সিকোয়েন্স না? এবং এইখানে যে ফাংশনটা আছে সেটা থেকেও তুমি বুঝতে পারতেছো যে হাফ বাই জেড, তাই না? হাফ বাই জেড যদি তুমি চিন্তা করো, তার মানে জেড এর ভ্যালু অবশ্যই কি হাফের থেকে বেশি হতে হবে। এখানে আর এর ভ্যালু কত? মানে আর2 বা আর যেটা বলতেছিলাম আর এর ভ্যালু কত? হাফ, তাই না? তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে তোমার আরওসিটা হলো কত? z⁻r। তো আর এর ভ্যালু যদি হাফ হয় তাহলে z⁻n অবশ্যই হাফ হবে, ঠিক আছে? বেশি হতে হবে, হ্যাঁ এটা। আর এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো 1/1 মাইনাস হাফ জেড ইনভার্স। এটা কি বোঝো? এটা হচ্ছে তোমাদের যে 9-10 এ সম্ভবত 9-10 কি ইন্টারমিডিয়েট যে ত্রিকোণমিতি বীজগণিতে, হ্যাঁ বীজগণিতে একটা সূত্র ছিল না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, এরকম একটা সূত্র ছিল না? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, হ্যাঁ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1। তাহলে সেটা মানে কত? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস, এরকম না? এরকম একটা বিষয় ছিল না? ওই থিওরিটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 1/1 মাইনাস হাফ জেড ইনভার্স, তার মানে এটা ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস হাফ জেড ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স না ইনভার্স 1। এবং সেইটাকে যদি তুমি এক্সপানশন করো তাহলে এই যে উপরে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা সিরিজ আকারে আর কি, সিরিজ, হ্যাঁ পাওয়ার সিরিজ আছে, এই সিরিজ পাবো আর কি। ত্রিকোণমিতিতে না যে কোনো জায়গায় ছিল আর কি, তো ওই সিরিজটা মতো পাবো। তাহলে এটাকে বুঝতে পারছো যে রিজন অফ কনভার্জেন্সটা কেন হাফের বেশি হলো? z⁻n হাফ ওই থিওরি থেকে আসছে আর কি। এটা হলো এখানে r এর মানই তো হচ্ছে হাফ, মানে আমরা তাকে দেখি r এর মান হাফ, তাহলে r এর মানটা অনুযায়ী তো ছিল যে r এর থেকে বেশি হতে হবে, r এর থেকে z এর ভ্যালু বেশি হবে, ঠিক আছে? তো তাহলে এটা গেল একটা তোমার एग्जांपल। এটা করবে, এটা হলো তোমাদের বইয়ের 3.1.2 एग्जांपल নাম্বার 3.1.2। তারপরে এরপর আরেকটা এটা হলো তোমার এই অংশ, এই থিওরিটাই আমি ওই আরেকটা পিডিএফ থেকে দেখালাম। এই থিওরিটা এখান থেকে না পড়ে এই থিওরিটা তোমাদের পড়া লাগবে না। এই যে এক্সপ্রেসিং কমপ্লেক্স ভেরিয়েবল ইন পোলার ফর্ম, এটা এখান থেকে পড়ার দরকার নেই। ওর থেকে যে ওই পিডিএফটা থেকে তোমরা ওই রিজন অফ কনভার্জেন্সটা দেখে নিও। এই যে এই ফিগারটা এখানে করা আছে আর কি। তো এখানে এরপর एग्जांपल হচ্ছে একটা, এটা হলো তোমাদের বইয়ের 3.1.3। তো এই एग्जांपल দেখো x of n equal to alpha to the power n u of n equal to, তাহলে এখানে যেটা এটা একটা ইউনিট স্টেপ ফাংশন, তাহলে ইউনিট স্টেপ ফাংশনের ক্ষেত্রে কি হবে? n greater than or equal 0 এর জন্য ভ্যালু হবে alpha to the power n, মানে কারণ n greater than or equal 0 এর জন্য u of n এর ভ্যালু হলো কত? 1, আর n less than 0 এর জন্য u of n এর ভ্যালু কত? 0। তার মানে এই অংশটুকুর জন্য 0 আর বাকি অংশটুকু আলফা টু দি পাওয়ার n। জাস্ট আমরা কেবল ওই আগের অংশে যেটা করে আসলাম, মানে ওইখানে ছিল হাফ টু দি পাওয়ার n, এইখানে আছে আলফা টু দি পাওয়ার n, মানে পার্থক্য হলো একই প্রবলেম। কিন্তু আগে যেটা করলাম এটা যেটা করলাম দুটো কিন্তু সেম, শুধুমাত্র এখানে আছে আলফা, ওইখানে ছিল হাফ। তো এখন যদি তুমি ওইভাবে, তাহলে স্যার এখানে r এরও তো মান স্যার মানে হবে আলফা, আর r এর মান হবে আলফা। এর জন্য যে সবকিছু সেম থাকবে, শুধু হাফের জায়গায় আলফা হবে। বুঝতে পেরেছো? হাফের জায়গায় আলফা দিয়ে দিবা, তাহলে আগেরটার মতো হয়ে যাবে আর কি। এবং অ্যানসার কি হবে? 1/1 মাইনাস হাফ টু দি হাফ জেড ইনভার্স ছিল, এখানে হয়ে যাবে কত? আলফা জেড ইনভার্স। আর আরওসি হবে, ওইখানে ছিল z greater than হাফ, এখানে হবে z greater than আলফা।
বুঝতে পারছো? সেম জিনিস, মানে একেবারে আগেরটার মতোই, শুধুমাত্র আলফা আর হাফের পার্থক্য। এই এই হলো ব্যাপার, এটা একটু দেখো। এরপরে আরেকটা, আচ্ছা এটার ক্ষেত্রে যে আরওসির কথা যেটা বললাম, যে এটার ক্ষেত্রে তোমার আরওসি কতটুকু হবে, যেহেতু জেড গ্রেটার দ্যান আলফা, তার মানে যদি তুমি আলফা আলফা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তের বাইরের অংশটুকু হবে আরওসি। এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে, এই জেড গ্রেটার দ্যান আলফা নিয়ে একটা সার্কেল ড্র করলে সেই সার্কেলের বাইরের যে অংশটুকু জেড জেড ইয়েতে জেড প্লেনে, সেই অংশটুকু হলো আরএসি। এবং এটা একটা কি এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এক্সপোনেনশিয়াল হলো একটা রাইট সাইডেড এক্সপোনেনশিয়াল সিগন্যাল, যেটা আমরা বলছি। এরপরের এক্সাম্পলটাই আছে আর কি, মাইনাস আলফা টু দি পাওয়ার এন ইউ মাইনাস এন মাইনাস ওয়ান। তো এই ক্ষেত্রে তেমন সমস্যা নাই, আগেরটার মতোই কিছুটা, শুধুমাত্র একটু পার্থক্য হলো যে এখানে লিমিটটা ইয়েটা হলো মাইনাস এন, তার মানে আগেরটা যেটা ছিল সেটা ছিল কত, ইউ অফ প্লাস এন। তার মানে এটা যদি রাইট সাইডেড সিকোয়েন্স হয়, তাহলে এটা হলো কি ইউ অফ মাইনাস এন মানে লেফট সাইডেড সিকোয়েন্স, আর মাইনাস ওয়ান মানে হলো এখানে কি মাইনাস ওয়ান থেকে হলো যাবে আর কি। হ্যাঁ, মানে এখানে যদি মাইনাস ওয়ানটা না থাকতো, তাহলে জাস্ট আগের প্রবলেমের উল্টা অংশ। তার মানে এটার এন গ্রেটার দ্যান ইকুয়াল 0 এর জন্য ভ্যালু হয়ে যাবে 0, আর এন লেস দ্যান ইকুয়াল -1 এর জন্য ভ্যালু হবে মাইনাস আলফা টু দি পাওয়ার এন। ঠিক আছে তো? তাহলে এখানে লিমিটটা হয়ে যাবে কি, ওই n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত আসতে হবে, আর n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ওই অংশটুকু বাদ, কারণ ওই অংশের জন্য তো ভ্যালু তোমার কত 0 হয়ে যাবে। তাহলে ওই অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র এই অংশটুকু করতে হবে। আর হলো এখানে মাইনাস তারপরে ওইটার মতো লিমিট, এখন যদি তুমি এখান থেকে মাইনাসটা বাইরে নিয়ে আসো, বাইরে চলে আসবে। আর এখানে আমরা ওই এল ইকুয়াল টু মাইনাস এন, মানে বললাম যে এল ইকুয়াল টু হলো স্যার, মানে এখানে ওই যে মানে ওখানে আমরা তো কমন আর কি নিছিলাম এন, আর স্যার এখানে যে কমন কে নিছি, বাট আমরা আর কি লিখে দিছি যে এল আর কি ওইটা। হ্যাঁ এল মানে এখানে এনটাকে আমরা মাইনাস এন, এল ইকুয়াল টু মাইনাস এন রিপ্রেজেন্ট করলাম আর কি, মানে এনটাকে রিপ্লেস করলাম আর কি, করলে এল ইকুয়াল টু -1 থেকে ইনফিনিটি আলফা জেড ইনভার্স জেড। তার মানে যে এখানে হয়ে যাবে তোমার, এখানে এন আছে প্লাস এন আছে, এটা মাইনাস এন হবে, আর এই মাইনাস এনটা প্লাস এন এল হয়ে যাবে। তার মানে আলফা ইনভার্স জেড আসতেছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এটা আসতে কত, জেড বাই আলফা, ওই যে আমরা যে ফাংশনটা দেখলাম জেড বাই আর, তাই না? এখানে আসছে যে জেড বাই আলফা, তার মানে এখানে আরওসি হবে কত, যে আরওসি হবে আলফার থেকে জেড এর ভ্যালু যে অংশের জন্য ছোট, সেই অংশটুকু। ঠিক আছে তো? ওই অংশটুকুর জন্য তোমার হলো তুমি ইয়ে পাবা আর কি, রিজন অফ কনভার্জেন্স পাবা। আর এখানে অ্যান্সারটাও দেখো, এই যে এখানে এক্স অফ জেড, এটাকে যদি তুমি সিরিজ আকারে করো আর কি, সিরিজ আকারে এটাকে যদি তুমি নাও n = 1 থেকে ইনফিনিটি, তাহলে আলফা ইনভার্স জেড, এটা আসবে আলফা ইনভার্স জেড 1/1